একজন প্রিডেটর যে কিনা তার গোষ্ঠীর সবচেয়ে দুর্বল সদস্য ছিল। তাকে মহাবিশ্বের এমন এক অপ্রতিরোধ্য শিকারের মুখোমুখি হতে হয়েছিল যাকে কেউই কখনো পরাজিত করতে পারেনি। যেই তার সামনে এসেছে তাকেই এটি শেষ করেছে। কেন এই দুর্বল প্রিডেটর এই প্রাণীর সম্মুখীন হতে বাধ্য হলো এবং এরপর কি হবে জানতে হলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে শুরু করুন। হ্যালো বন্ধুরা, স্বাগতম আরও নতুন একটি ভিডিওতে। আমাদের আজকের মুভি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত। শুরুতেই আমাদের জানানো হয় যে প্রিডেটররা, যাদের আসল নাম ইয়োজ্জা, তারা কখনো কারো শিকারে পরিণত হয় না। তাদের কোনো বন্ধু নেই, তারা শুধুই শিকারী এবং এটাই তাদের ইয়োজ্জা নীতি বা গোত্রের বিধান। এরপর আমরা প্রিডেটরদের নিজেদের গ্রহ গানা প্রাইম দেখি। সেখানে আমরা ডেক নামের এক যোদ্ধাকে দেখি একটি গুহায় ঢুকে সে নিজের মুখোশ খুলে ফেলে এবং এরপর তার ভাই কোইকে খুঁজতে গুহার গভীরে প্রবেশ করে। তার ভাই কোই অদৃশ্য অবস্থায় ডেককে আক্রমণ করে। এই গোষ্ঠীর সমস্ত ইয়োজ্জাকে সারা জীবন নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য প্রশিক্ষণ নিতে হয়। এছাড়া প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের নিজেদের শিকার নির্বাচন করতে হয় এবং তাকে হত্যা করতে হয়। সেই শিকারের মাথা দেখিয়ে তারা গোত্রের পূর্ণ সদস্য হয়। কেবল এরপরেই তারা অদৃশ্য হওয়ার ডিভাইস পায়। কোয়ের কাছে সেটি ছিল, কিন্তু ডেকের কাছে ছিল না। ডেক কেবল তার লেজার বন্দুক দিয়ে ভাইয়ের সাথে লড়ছিল। এই লড়াই ছিল খুবই তীব্র, যেখানে কোই তার ভাইকে পরাজিত করে এবং তাকে উপর থেকে নিচে ফেলে দেয়। ডেক খুবই হতাশ হয়ে পড়ে। প্রকৃতপক্ষে ডেক অন্য ইয়োজ্জাদের তুলনায় আকারে ছোট ছিল, তাই তার বাবা নাজর তাকে দুর্বল হিসাবেই দেখতেন। এরপর ডেক তার ভাইয়ের সাথে প্রশিক্ষণে ফেরে এবং তারা আবারও লড়াই শুরু করে। কয়েক ঘন্টা পর কোই তার কক্ষে যায়। সেখানে কোয়ের শিকার করা বিভিন্ন প্রাণীর মাথার খুলি দেখা যায়। সে সেখানে অনেক নতুন অস্ত্র তৈরি করে। কোই তার ছোট ভাই ডেককে খুবই স্নেহ করত। এরপর সে ডেককে তার সোলজার ক্যাননটি দেয় এবং অন্য গ্রহে গিয়ে নিজের শিকার বেছে নিতে বলে। সে তখন মহাবিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণী সম্পর্কে তথ্য দিচ্ছিল। ডেক তখন কলিক্স নামের একটি প্রাণীকে বেছে নেয়। কোই তখন ব্যাখ্যা করে যে এটি এমন এক গ্রহে আছে যা মহাবিশ্বের সবচেয়ে বিপজ্জনক। সেখানকার সবকিছুই সেখানে আসা যে কাউকে মেরে ফেলতে চায়। কলিক্সকে হত্যা করা অসম্ভব, কারণ কেউ কখনো তাকে মারতে পারেনি, এমনকি তাদের বাবা নাজরও তাকে ভয় পান। ডেক তখন জানায়, বাবা যেহেতু আমাকে সবচেয়ে দুর্বল ভাবেন, তাই আমি সবচেয়ে বিপজ্জনক প্রাণীটিকে হত্যা করে নিজেকে প্রমাণ করব। আমি কেবল তাকেই শিকার করব যাকে বাবাও ভয় পায়। কোই এতে রাজি হয় না, কিন্তু ডেক তার শিকার বেছে নেওয়ায় কোইকে বাধ্য হয়ে সম্মতি দিতে হয়। ঠিক তখনই তাদের বাবার মহাকাশযান এসে পৌঁছায়। দুই ভাই বাইরে যায় এবং তাদের বাবা এসে তাদের সাথে মিলিত হন। ডেক তখন তার বাবার প্রতি সম্মান জানিয়ে নিজের রক্তপাত ঘটায়। নাজর তখন বলেন, কোই, আমি তোমার উপর ক্ষুব্ধ। আমি তোমাকে বলেছিলাম এ জন্মানোর পরেই একে মেরে ফেলতে, কারণ আমাদের গোষ্ঠীতে দুর্বলদের কোনো স্থান নেই। এই কথা শুনে ডেক ভীষণ কষ্ট পায়। তখন নাজর তার একটি যন্ত্র দিয়ে ডেককে বন্দি করে ফেলে। এরপর তিনি কোইকে তাকে হত্যা করার নির্দেশ দেন। কোই এগিয়ে এসে তার ভাইয়ের কাছে যায়, কিন্তু কোই তার তলোয়ার দিয়ে ভাইয়ের বাঁধন কেটে তাকে মুক্ত করে দেয়। সে ডেককে একটা মহাকাশযানের ভিতরে ছুঁড়ে মেরে মহাকাশযানটি লক করে দেয় এবং তার বাবার সাথে লড়াই শুরু করে। ডেক ভেতর থেকে এই দৃশ্য দেখছিল। বাইরে নাজর অদৃশ্য হয়ে কোইকে আহত করে এবং তার হাত কেটে ফেলেন। ডেক তার ভাইয়ের অবস্থা দেখে খুবই কষ্ট পায়। নাজর তখন কোইকে বন্দি করেন। কোই তার কাটা হাত ব্যবহার করে মহাকাশযানটি সক্রিয় করে দেয় এবং বলে, নিজেকে প্রমাণ করে তবেই ফিরে এসো। আর ঠিক তখনই তার বাবা কোয়ের গলা কেটে ফেলেন। ডেক প্রচণ্ড রেগে যায় এবং ডেককে বহনকারী মহাকাশযানটি গ্রহের দিকে যাত্রা শুরু করে। 1 মাস পর ডেক জেগে ওঠে এবং গ্রহে পৌঁছে যায়। তাদের মহাকাশযানটি ভেঙে পড়তে যাচ্ছিল। তখন ডেক একটি বাইকের মতো ডিভাইসে বসে মহাকাশযান থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে। সেই ডিভাইসটি অন্যদিকে চলছিল। তখন একটি শিকারী পাখি ডেককে আক্রমণ করতে আসে, কিন্তু বাহনটির প্রযুক্তির কারণে সে বেঁচে যায়। কিন্তু ডেক মাটিতে পড়ে যায় এবং প্রচণ্ড ক্ষুব্ধ হয়। সে তখন কোয়ের কথাগুলি মনে করতে থাকে যে তাকে নিজেকে প্রমাণ করে ফিরে যেতে হবে। তখন ডেক তার সব অস্ত্র বের করে, যা তার নিজ গ্রহের উন্নত প্রযুক্তির অস্ত্র ছিল। এখন সে কলিক্সকে হত্যা করে তার মাথা কেটে গোত্রে ফিরিয়ে নিয়ে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত ছিল। কিন্তু সেখানকার গাছপালাগুলি নিজেরাই ছিল দানব, যাদের নাম ছিল ট্রি স্টার্স। সেই ট্রি স্টার্সরা ডেকের সমস্ত অস্ত্র নিয়ে নেয়। ডেক রেগে যায় আর ট্রি স্টার্সরা তাকে আক্রমণ করতে যায়। ডেক তার লেজার তলোয়ার দিয়ে তাদেরকে মারতে থাকে। তাদের কেটে ফেলে। ডেক একটি পাহাড়ে ওঠে, যেখানে ট্রি স্টার্সরা পৌঁছাতে পারছিল না। এরপর সে গাছপালা ব্যবহার করে নিজের আঘাতের চিকিৎসা করে এবং ধীরে ধীরে সামনে এগোতে থাকে। সে তখন এক বিশেষ ধরনের কাঁটাযুক্ত গাছ দেখতে পায়, যার কাছে গেলে সেটি কাঁটা ছুঁড়ে মারত, যা যে কাউকে অজ্ঞান করে দিত। ডেক ওপর থেকে একটি কণ্ঠ শুনে। সেখানে থিয়া নামের একটি সিনথেটিক রোবট ছিল। এই রোবটগুলোকে পৃথিবী থেকে মহাবিশ্বের সবচেয়ে বিপজ্জনক গ্রহগুলোতে পাঠানো হয়েছিল সেখানকার প্রাণীগুলোকে বন্দি করে ফিরিয়ে আনার জন্য। এই কাজটি একটি কোম্পানি করত।
এরপর থিয়া ডেকের ভাষা বুঝতে পেরে সেটি নিজের ভাষায় স্থানান্তর করে এবং কথা বলা শুরু করে। সে ব্যাখ্যা করে যে এই গাছগুলি তাকে অজ্ঞান করে দিতে পারে। সেখানে একটি খুব বড় পাখি, যা অনেকটা দেখতে ড্রাগনের মতো ছিল, গাছগুলোর উপর পাথর ফেলে সেগুলোকে সক্রিয় করত। এরপর সে গাছের কাটা লেগে শিকার অজ্ঞান হয়ে গেলে পাখিটি তাকে খেয়ে ফেলত। থিয়া এই ব্যাখ্যা করার সময় ডেক দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু একটি কাঁটা তার গায়ে বিঁধে যায়। থিয়া নিজেকে মুক্ত করতে ডেকের সাহায্য চায়। ডেক তখন তার একটি ব্লেড বের করে থিয়ার দিকে ছুঁড়ে মারে এবং ডেক সেখানেই অজ্ঞান হয়ে যায়। সেই নরখাদক পাখিটি তাকে খেতে এগিয়ে আসে। ঠিক তখনই থিয়া সেটিকে ধরে ফেলে এবং নির্মমভাবে হত্যা করে। এরপর থিয়া এসে ডেকের দিকে তাকায় এবং কিছুক্ষণ পর ডেকের জ্ঞান ফেরে। থিয়া ব্যাখ্যা করে যে গাছগুলি অজ্ঞান করে, সেই গাছগুলি দিয়ে তাকে আবার জ্ঞান ফেরানো যায়। তখন ডেক দেখল যে থিয়া একজন যোদ্ধা যে সবসময় একা কাজ করে, তার কোনো পা নেই এবং সে বিচ্ছিন্ন। থিয়া ব্যাখ্যা করে যে তাকে এখানে গবেষণার জন্য পাঠানো হয়েছিল। সেও অন্যান্য যোদ্ধাদের মতো কলিগস এর সাথে লড়াই করতে এসেছিল এবং সেই লড়াইয়ে সে তার পা হারিয়েছে। এবং ডেক যদি কলিগসকে হত্যা করতে চায়, থিয়া তাকে সাহায্য করতে পারে। এই গ্রহের অন্যান্য বিপজ্জনক উদ্ভিদ সম্পর্কেও তার কাছে সম্পূর্ণ তথ্য ছিল। ডেক তখন বলে যে যোদ্ধারা একাই শিকার করে, কিন্তু তুমি আমার সাথে একটি অস্ত্র হিসাবে আসতে পারো। থিয়া রাজি হয়ে যায়। তখন ডেক থিয়াকে নিয়ে এগিয়ে চলে। রাতে তারা দুজনে একটি গুহার মধ্যে আশ্রয় নেয়। থিয়া তখন বর্ণনা করে যে সে 2 বছর আগে এখানে এসেছিল। তাদের সম্পূর্ণ সিনথেটিক দলটি একটি বিশাল ঘাঁটি তৈরি করেছিল, কিন্তু 13 দিন আগে তারা কলিগসের বিরুদ্ধে লড়তে যায়। সেখানে কলিগস একাই তাদের গোটা বাহিনীকে নিশ্চিহ্ন করে দেয়। থিয়ার মতো টেসা নামে আরেকটি সিনথেটিক রোবট ছিল। এই দুজনে তাদের সম্পূর্ণ সিনথেটিক সেনাবাহিনীর নেতৃত্ব দিত। এখানকার প্রাণীদের দ্রুত বুঝতে ও বন্দী করতে তাদের দুজনকে অনুভূতি বা আবেগ দেওয়া হয়েছিল। টেসা ভয়ানকভাবে আহত হয়েছিল এবং থিয়া জানত না সে কেমন আছে। কলিগস তাদের সবাইকে এমনভাবে জখম করেছিল। তখন ডেক ঘুমিয়ে পড়ে আর থিয়া মৃদু হাসতে শুরু করে। থিয়ার দৃঢ় বিশ্বাস ছিল যে টেসা এখনও জীবিত আছে। অন্যদিকে আমরা টেসাকে দেখি, যে গুরুতর আঘাত পেয়েছিল। একটি রোবট তাকে তাদের মূল ঘাঁটিতে নিয়ে আসে এবং একটি যন্ত্রের ভেতর রেখে দেয়। সেই ডিভাইসের মধ্যে টেসা পুনরায় সক্রিয় হয় এবং তার সব তথ্য যাচাই করা হয়। টেসা তখন থিয়ার জন্য খুব চিন্তিত ছিল। তখন তাদের বস, যাকে তারা মাদার বলে ডাকত, টেসার সাথে কথা বলতে শুরু করেন। তিনি টেসাকে হুঁশিয়ারি দেন যে তাকে যে কোনো মূল্যে তার কাজ শেষ করতে হবে, অন্যথায় তাকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। তখন টেসা থিয়ার খোঁজ নেয়। মাদার তাকে জানায় যে একজন যোদ্ধার সাথে সে আছে। এই সময় থিয়া এবং ডেক এক টাইপের লেজার ঘাসের কাছাকাছি স্থানে এসে পৌঁছায়। সেখানে তারা বাইসন নামের একটি অত্যন্ত বিপজ্জনক প্রাণী দেখতে পায়, যা কলিগসের খাদ্য ছিল। ডেক এটিকে শিকার করতে চায়। থিয়া তখন বলে যে সেখানকার ঘাসগুলি আসলে ব্লেডের চেয়েও ধারালো, তাই তাদের পক্ষে ঘাসের মধ্যে প্রবেশ করা সম্ভব হবে না। তখনই ঠিক তাদের সামনেই এক অন্য ধরনের প্রাণীর আবির্ভাব হয়, যাকে থিয়া আগে কখনো দেখেনি। থিয়া তাকে খুব সুন্দর মনে করে, তাই সে এর নাম দেয় বার্ড। তখন বার্ড বাইসনের সাথে লড়তে ঘাসের ভিতর এগিয়ে যায়। ডেক গাছপালার ফাঁক দিয়ে লাফিয়ে চলছিল। দীর্ঘ তাড়া করার পর বাইসনটি তাদের দিকে আসছিল। ডেক একটি ব্লেড ছুঁড়ে মারে এবং বাইসনটি সেখানে দ্বিখণ্ডিত হয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে থিয়া এবং ডেক অন্য একটি প্রাণীর কবলে পড়ে। থিয়া এটিকে লুনা বলে, যা ছিল বিশাল আকারের। এটি তাদের দুজনকে গ্রাস করতে যাচ্ছিল। তখন বার্ড এর মুখের ভেতরে আটকে যায়। এর ফলে লুনার দাঁত ভেঙে যায় এবং এটি থিয়া ও ডেককে ফেলে দেয়। ডেক তখনও বার্ডকে পছন্দ করছিল না। এরপর ডেক লুনার কাছ থেকে পালাতে শুরু করে। তারা ঘাসের কাছাকাছি পৌঁছালে লুনা বার্ডকে ধরে ফেলে। তখন ডেক লাফিয়ে সেটির উপর ওঠে, তাকে কেটে ফেলে এবং সেখানেই মেরে ফেলে। সে নিজেকে আরও উন্নত একজন যোদ্ধা হিসেবে অনুভব করতে শুরু করে। অন্যদিকে টেসা এসে ডেকের মহাকাশযানটি দেখতে পায়। ট্রি স্টার্স তাদের আক্রমণ করে। তখন টেসা এবং তার সিনথেটিক বাহিনী তাদের হত্যা করতে শুরু করে এবং গবেষণার জন্য নমুনা সংগ্রহ করতে থাকে। থিয়া বার্ডের প্রশংসা করছিল কারণ তারা দুজনে মিলে তাকে বাঁচিয়েছিল। ডেকও তাদের সাথে কথা বলছিল। ডেক বার্ডকে খাবার দিলে বার্ড ডেকের মুখে থুতু দেয়। ডেক খুব রেগে যায়, কিন্তু থিয়া বোঝায় যে এটি তাকে তার গোত্রের অংশ মনে করার চিহ্ন। এই কারণে তারা থুতু দিয়ে এমন করে। ডেক তখন কিছুটা কষ্ট পায় কারণ তার এখন কোনো গোত্র নেই। থিয়া তখন বলে যে সব যোদ্ধাদেরই তো গোত্র আছে। ডেক তখন জানায় যে তার বাবাই তার ভাইকে হত্যা করেছেন, তাই তার কোনো গোত্র নেই। সে কলিগসকে মেরে নিজেকে প্রমাণ করবে এবং গোত্রের অংশ হবে। থিয়া তখন বলে যে সেও দ্রুত টেসার কাছে পৌঁছাতে চায়, তাই ডেকেরও কলিগসের কাছে যাওয়া দরকার। ডেক বলে, তোমার কথায় মনে হচ্ছে তুমি টেসাকে তোমার বোন ভাবো। এরপর ডেক ঘুমিয়ে পড়ে আর বার্ড ও তার ঘুমের ভঙ্গি নকল করছিল, যা দেখে ডেক হাসতে শুরু করে। তো টেসাকে দেখি আমরা। সে ডেকের মহাকাশযানটি খুঁজে পেয়েছে। ভেতরে গিয়ে সে শিকার করা প্রাণীদের মাথার খুলি দেখছিল। পাশাপাশি সে সেখানে গোষ্ঠীর অনেক অস্ত্রও খুঁজে পায়, যার মধ্যে সোলজার ক্যানন ছিল।
সে এখানে আইস বোমও খুঁজে পায় যা যে কোনো বস্তুকে সম্পূর্ণ বরফ জমিয়ে দিতে পারে। টেসা এগুলোকে অত্যন্ত প্রয়োজনীয় মনে করে। অন্যদিকে ডেক থিয়াকে তুলে নেয়। সে তখনও তাকে শুধুই একটি অস্ত্র মনে করত। তারা দুজনে একটি জলপ্রপাতের কাছে এসে নিজেদের পরিষ্কার করছিল। তখন ডেক সবকিছু পর্যবেক্ষণ করে কলিক্সকে মারার কথা বলছিল। থিয়া জানতে চায় কেন তার বাবা তার ভাইকে হত্যা করেছিল। ডেক তখন তাকে সবটা খুলে বলে যে তার ভাই তাকে বাঁচাতে গিয়ে মারা গেছে, যাতে সে নিজেকে প্রমাণ করতে পারে। এই কারণে সে কলিক্সকে হত্যা করে নিজেকে প্রমাণ করে তার গোত্রের অংশ হতে চায়। থিয়া তখন বর্ণনা করে যে পৃথিবীতে নেকড়েদের একটা দল আছে যারা খুবই শক্তিশালী। তারা একসাথে শিকার করে এবং তাদের নেতা হয় আলফা নেকড়ে। ডেক তখন জিজ্ঞাসা করে আলফা নেকড়ে কি সবচেয়ে বেশি শিকার করে। থিয়া ব্যাখ্যা করে যে না, সে তার পুরো পালের যত্ন নিয়ে আলফা হয়। ডেক বলে আমি সবচেয়ে বেশি শিকার করে হান্টার আলফা হতে চাই। তারপর সে থিয়াকে নিয়ে এগিয়ে যায়। দীর্ঘ পথ চলার পর তারা দুজনে এমন একটি স্থানে এসে পৌঁছায় যেখানে বহু মৃত সিনথেটিক রোবটের দেহ পড়েছিল। থিয়া বলে যে কলিক্স অবশ্যই কাছাকাছি আছে এবং তাদের লড়াইটা এখানেই হয়েছিল। আর ঠিক সেখানে থিয়া তার নিজের কাটা পা দুটি খুঁজে পায়। তখন সে একটি যন্ত্রের সাহায্যে তার শরীরকে পা দুটির সাথে জুড়তে শুরু করে, কারণ তার পা তখনও জীবিত ছিল। আর এখন ডেক থিয়াকে তার বন্ধু হিসেবে ভাবতে শুরু করেছিল, কারণ সে এখন নিজেকে প্রমাণ করে তার গ্রহে ফিরে যেতে চেয়েছিল। থিয়া বলে ডেক, তোমার এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ আমি আমার লোকজনকে এখানে আসতে বলেছি। আর তুমি কলেজকে মারতে পারবে না, কারণ এটি খুব বিপজ্জনক। ডেক তখন বলে থিয়া, তুমি আমার সাথে প্রতারণা করছো। থিয়া তখন বলে এটি তোমার কল্পনার চেয়ে অনেক বেশি বিপজ্জনক। আমরা পুরো সেনাবাহিনী নিয়েও ওকে মারতে পারিনি, আর যদি তুমি এর সাথে লড়ো তুমি নিজেও মারা যাবে। ডেক তখন বলে আমি বরং সম্মানের সাথে এখানে মরতে পছন্দ করব। আর যদি তোমার বোনের কেউ আমার পথে আসে আমি তাদের সবাইকে মেরে ফেলবো। এরপর ডেক সেখান থেকে দ্রুত বেরিয়ে আসে এবং প্রচুর পরিমাণে গ্যাস দেখতে পায়। ডেক তখন সেখানে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটায় এবং কলিক্সের সাথে তার তলোয়ার নিয়ে যুদ্ধ করতে পুরোপুরি প্রস্তুত হয়। ঠিক সেই মুহূর্তে কলিক্স ওই জায়গায় এসে উপস্থিত হয়। ডেক তার সাথে লড়াই শুরু করার জন্য চিৎকার করতে থাকে। থিয়ার কাটা পা দুটি তখনও জোড়া লাগছিল। তাদের দুজনের লড়াইয়ের মাঝখানে কলিক্স ডেকের তলোয়ারটি কেটে ফেলে। তখন ডেক এগিয়ে যায় এবং ভাঙা তলোয়ার দিয়ে কলিক্সকে আঘাত করতে থাকে এবং সে কলিক্সের লেজ কেটে দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে সেই লেজটি পুনরুৎপাদন হয়ে আবার জুড়ে যায়। এটি ডেককে ছুঁড়ে ফেলে দেয়। ডেকের পা একটি টেবিলের নিচে আটকে যায়। তখন কলিক্স ডেককে ধরে ফেলে, তার তলোয়ার দূরে ছুঁড়ে দেয় এবং তাকে প্রায় হত্যা করতেই যাচ্ছিল। ঠিক তখনই থিয়া তার বন্দুক দিয়ে গুলি চালাতে শুরু করে। ডেক এই সুযোগ নিয়ে কলিক্সকে একটি শিকল দিয়ে বেঁধে ফেলে। সে এগিয়ে গিয়ে বন্দুক দিয়ে কলিক্সকে আক্রমণ করে নিজের তলোয়ার ফিরিয়ে নিয়ে সে কলিক্সের গলা কেটে ফেলে। কিন্তু সেই মুহূর্তে কলিক্সের গলা আবার জোড়া লাগতে শুরু করে এবং সে পুনরায় জীবিত হয়ে ওঠে। এইবার এটি ডেককে ধরে ফেলে এবং তাকে খেতে এগিয়ে যায়। কিন্তু তখন কলিক্স ডেকের দেহ থেকে একটা চেনা গন্ধ পায়, যা আসলে বার্ডে ছিল। আর এই কারণে কলিক্স ডেককে জীবিত ছেড়ে দেয়। এর কারণ আমরা পরে বোঝাতে পারবো। ঠিক তখনই থিয়া একটি আইস বোম ছুঁড়ে মারে, যার ফলে কলিক্সের শরীর বরফে জমে যায়, সাথে ডেকও। তারা দুজনেই হিমায়িত হয়ে যায়। তখন টেসা তাদের সবাইকে ঘাঁটিতে নিয়ে যাওয়ার জন্য যাত্রা শুরু করে। কিছুক্ষণ পর ডেকের জ্ঞান ফিরে। সে ছিল দড়ি দিয়ে বাঁধা। টেসা থিয়াকেও সেখানে বন্দি করে রেখেছে। ডেক টেসাকে চিনতে পারে। টেসা ডেকের অতীত জানতে পেরেছিল, যে সে দুর্বল ছিল এবং তার বাবা তাকে মেরে ফেলতে চেয়েছিলেন। টেসা এবার তার উপর পরীক্ষা নিরীক্ষা করতে যাচ্ছিল, যাতে সে ইয়োজাদের নিয়েও গবেষণা করতে পারে। তখন টেসা থিয়াকেও সক্রিয় করে। থিয়া টেসাকে দেখে খুব খুশি হয় এবং থিয়া টেসাকে সেখানকার প্রাণীদের সম্পর্কে বলছিল, কিন্তু তখন থিয়া ডেককে দেখতে পায়। টেসা ব্যাখ্যা করে যে তারা কলিক্সের পুনরুৎপাদন ক্ষমতা ব্যবহার করে মানবজাতির উন্নতিতে অসাধারণভাবে সাহায্য করতে পারে। এরপর সে ডেককে অজ্ঞান করতে শুরু করে। থিয়া তাকে ছেড়ে দিতে অনুরোধ করে, কারণ সে খুবই দুর্বল ছিল, কিন্তু টেসা ডেককে বৈদ্যুতিক আঘাত দিয়ে দুর্বল করতে শুরু করে। থিয়া বাধা দেয় এবং শকের যন্ত্রটি বন্ধ করে দেয়। তখন টেসা রোবটটিকে সেখানে রেখে মাদারের সাথে কথা বলতে চলে যায়। ডেক সাহায্য চায়। থিয়া তখন তার সাথে ইয়োজাদের ভাষায় কথা বলতে শুরু করে। রোবটটি ডেকের অস্ত্রের দিকে তাকাচ্ছিল। থিয়া তখন রোবটটিকে একটা নির্দিষ্ট অস্ত্র ব্যবহার করতে নির্দেশ দেয়। সেটা ছিল একটি বোমা। সেই বোমায় রোবটটি টুকরো টুকরো হয়ে যায়। এরপর থিয়া ডেককে মুক্ত করে এবং মহাকাশযানটির দরজা খুলে দেয়। ডেক সেখান থেকে লাফ দেয় আর টেসা তার সৈন্যবাহিনী নিয়ে এসে থিয়াকে ধরে ফেলে। ডেক অনেক নিচে একটি জলপ্রপাতের মধ্যে পড়ে যায়। জলপ্রপাতে পড়ার পর ডেক সেখান থেকে সেই সুবিশাল ঘাঁটিতে পৌঁছায়। ডেক দূর থেকে সেটি দেখতে থাকে। এরপর ডেক তার মহাকাশযানটির কাছে যায়।
সেখানে শুধু চিকিৎসার সরঞ্জামগুলি অবশিষ্ট ছিল। ডেক নিজের চিকিৎসা সম্পন্ন করে। মহাকাশযানটি তখনও সচল ছিল, ফলে সে চাইলে অন্য গ্রহে যেতে পারত, কিন্তু সে তার বন্ধুদের বাঁচানোর সিদ্ধান্ত নেয়। তবে এখন তার কাছে কোনো অস্ত্র ছিল না, কেবল তার ভাইয়ের পুরনো মুখোশটি ছিল। তখন ডেক তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া সব কথা মনে করতে থাকে। এরপর ডেক বাইরে বেরিয়ে আসে, ব্লেডের মতো কাঁটা সংগ্রহ করে এবং সেগুলি দিয়ে নিজস্ব অস্ত্র তৈরি করে। তারপর সে কাঁটাযুক্ত গাছও নেয়, যা সে ব্যবহার করবে। সে মৃত বাইসনের দাঁত দিয়ে একটি তলোয়ারও তৈরি করে। এরপর ডেক কাঁটা ছোড়া সাপের মতো একটি প্রাণীকে খাবার দিয়ে তার বন্ধু বানায়, যাতে সেটিকে সে তার শোল্ডার ক্যাননের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবে। এরপর সে সেই স্থানে পৌঁছায় যেখানে কলিক্স ছিল। সেখানে সে বার্ডকেও দেখতে পায়, যে কলিক্সের পায়ের ছাপের উপর দাঁড়িয়েছিল। তখন ডেক বুঝতে পারে যে বার্ড আসলে কলিক্সের সন্তান। তখন ডেক বার্ডের ওপর থুতু ছিটিয়ে তাকে তার ক্লানের সদস্য করে নেয়। সেখান থেকে সে এসে থিয়ার পা দুটিকে মুক্ত করে, যা ঘাঁটির দিকে হাঁটতে শুরু করে। এরপর ডেক এবং বার্ড ও সেখানে পৌঁছায় ও প্রস্তুতি নেয়। থিয়া ঘাঁটিতে বন্দী ছিল। এদিকে ডেক তার বিষাক্ত কাঁটা ব্যবহার করে সৈন্যদের হত্যা করতে শুরু করে। সে বার্ডকে নিয়ে এগিয়ে যায়, কারণ বার্ডও ছিল খুব শক্তিশালী। তারা দুজনেই সমস্ত সিনথেটিক রোবটকে ধ্বংস করতে থাকে। ততক্ষণে থিয়ার পা দুটি তার কাছে এসে পৌঁছায় এবং থিয়াকে মুক্ত করে। এরপর তারা আগত রক্ষীদের হত্যা করতে শুরু করে। তাদের দুজনের এই জুটি ছিল খুবই বিপজ্জনক। তারা রোবটগুলোকে কিমা করে দিচ্ছিল। ততক্ষণে থিয়া ঘাঁটি থেকে কলিক্সকে স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ডেক এগিয়ে যায় এবং তখন থিয়া পেছন থেকে এসে তাকে রক্ষা করে। সে সেখানে বার্ডকে দেখতে পায়। থিয়া খুব খুশি হয়, কারণ ডেক তাকে নিজের মনে করে বাসাতে ফিরে এসেছিল এবং এখন তারা তিনজন একটি ক্ল্যান বা দল হয়ে গিয়েছিল। থিয়া সেখান থেকে বেরিয়ে যেতে চায়। ডেক তখন জানায় যে সে কলিক্সকেও বাঁচাতে এসেছে, কারণ সে বার্ডের মা। থিয়াও এটা শুনে অবাক হয়ে যায়। যখন টেসা তাদের উপর আক্রমণের খবর পায়, সে তার সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে আসে। তারা ডেককে দেখতে পায় যে চুপচাপ বসেছিল। সমস্ত সৈন্যরা ডেকের কাছে আসে, আর সেখানে ডেক তার সাপগুলিকে ব্যবহার করে সমস্ত কাঁটাযুক্ত গাছপালা সক্রিয় করে দেয়, যা বিষাক্ত কাঁটা ছড়ায় এবং সেখানে পুরো সিনথেটিক সেনাবাহিনীকে ধ্বংস করে দেয়। কিন্তু টেসা ডেককে মারতে খুব বড় একটি মেশিন নিয়ে চলে আসে। তখন সে লেজার দিয়ে ডেককে আক্রমণ করে এবং তখন ডেকের কাঁধে থাকা সাপটি, যা সোলজার ক্যাননের কাজ করছিল, সেটা ডেককে বাঁচাতে গিয়ে নিজে মারা যায়। ডেক ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা দুজনের লড়াই শুরু করে, যেখানে ডেক সে বড় মেশিনটির সামনে খুব দুর্বল প্রমাণিত হচ্ছিল। এদিকে থিয়া কলিক্সকে মুক্ত করার জন্য তার আই স্ক্যানার ব্যবহার করে, কিন্তু সে তালা খুলতে পারে না। তখন একটি রোবট তাকে ধরে ফেলে, কিন্তু থিয়া সেটিকে মেরে ফেলে এবং সেটি চোখ ব্যবহার করে কলিক্সের বাক্স খুলতে যাচ্ছিল। ততক্ষণে ডেক মেশিনটির উপর আক্রমণ করে। সে মেশিনটির উপর ঝাঁপিয়ে পড়ে ও টেসাকে মারতে চেষ্টা করে, কিন্তু সে মেশিনের কাঁচ ভাঙতে পারে না এবং টেসা ভিতরে সুরক্ষিত ছিল। ঠিক তখনই কলিক্স এসে মেশিনটিকে আক্রমণ করে। টেসা তাতে ভয় পায় না। সে কলিক্সের সাথে লড়াই করছে এবং একটি ব্লেড দিয়ে কলিক্সকে কাটতে যায়। তখন ডেক মেশিনটি ভাঙতে শুরু করে এবং এর কাঁটাটি নষ্ট করে দেয়। সেখানে টেসা আবার কলিক্সের দিকে তার বর্শা ছোড়ে, কিন্তু এবার ডেক তার বর্শাটি ব্যবহার করে মেশিনটিকে জমিয়ে দেয়। আর তখন কলিক্স সেখানে মেশিনটি সম্পূর্ণরূপে ভেঙে ফেলে। টেসা তার সোলজার ক্যানন ব্যবহার করে এটিকে আঘাত করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কলিক্স তাকে গিলে ফেলে। এরপর ডেক, থিয়া এবং বার্ড এসে সেই দৃশ্য দেখে। কলিক্স তার সন্তান অর্থাৎ বার্ডকে দেখে খুবই খুশি হয়। ডেকও এগিয়ে এসে তাকে সম্মান জানায়, কিন্তু কলিক্সের আচরণে হঠাৎ অদ্ভুত লাগতে শুরু করে এবং এটি তার দেহের ভেতর থেকে আর্তনাদ করতে থাকে, আর কলিক্স সেখানে ছিন্নভিন্ন হয়ে যায়। কারণ টেসা ভেতর থেকে এটিকে আঘাত করে হত্যা করছিল। এই দৃশ্য দেখে বার্ড খুব দুঃখ পায়। তখন টেসা থিয়াকে ধরে ফেলে এবং বলে, বিশ্বাসঘাতকতার শাস্তি সবসময় মৃত্যু। কিন্তু ঠিক সেই সময়ে ডেক তাকে তার তলোয়ার দিয়ে আঘাত করে মেরে ফেলে এবং নিজের শোল্ডার ক্যাননটি ফিরিয়ে নেয়। তখন বার্ড এসে টেসার গলা কেটে দেয়। ডেক খুব খুশি হয় এবং সে বার্ডকেও সম্মান জানায়। থিয়া তখন বলে, এখন তুমি একজন সত্যিকারের যোদ্ধা। ডেক জবাব দেয়, এখনও পুরোপুরি হয়নি। 1 মাস পর ডেক তার নতুন গোত্রকে নিয়ে ইয়োজ্জা প্রাইম গ্রহে ফিরে আসে এবং তার পুরনো গোত্রের মুখোমুখি হয়। তখন তার বাবা নাজর বাকি সবার সাথে বেরিয়ে আসেন এবং তাদের দিকে তাকাতে থাকেন। ডেকের মহাকাশযানটি অবতরণ করে। সে বলে, আমি আমার স্বীকার করেছি। নাজর তখন বলেন, তোমার ভাইয়ের মতো তুমিও আর এই গোত্রের অংশ নও। তিনি তখন তার 2 যোদ্ধাকে ডেককে হত্যা করতে পাঠান। ডেক তাদের দুজনের সাথে লড়াই করে এবং সেখানেই তাদের দুজনকে হত্যা করে। তারপর সে সামনে এগিয়ে যায় এবং তার বাবা নাজরের সাথে লড়াই করা শুরু করে। নাজর খুব দ্রুতগতি ছিলেন, কিন্তু এবার ডেক তার উপর কর্তৃত্ব স্থাপন করে। তখন নাজর অদৃশ্য হয়ে যায় এবং ডেককে আক্রমণ করতে শুরু করে।
কিন্তু ডেকও এবার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছে। তখন ডেক মহাকাশযান থেকে কুয়াশা ছড়াতে থাকে, আর তখনই নাজর তার কাছে দৃশ্যমান হয়ে ওঠেন। ডেক তাকে তীব্র মারধর করে, সেখানে তার হাত কেটে ফেলে। এরপর সে তাকে একটি জালে আটকে ফেলে এবং তার মুখোশও খুলে নেয়। নাজর বলে, তুমি প্রমাণ করেছো যে তুমি আমার মৃত ছেলের চেয়েও বেশি সাহসী এবং তুমি জীবিতও আছো, আর এবার তুমি এই গোত্রের অংশ হতে পারো। ডেক তখন বলে, আমার নিজের গোত্র আছে। আর ঠিক তখনই বার্ড এসে নাজরের মাথা খেয়ে ফেলে। সে 1 মাসে বেশ বড় হয়ে গিয়েছিল, আর থিয়াও তাদের সাথে আছে। তারপর ডেক তার বাবার কাটা হাত থেকে অদৃশ্য হওয়া যন্ত্রটি নেয় এবং নিজের হাতে পড়ে, আর সেও এখন অদৃশ্য হতে পারে। নিজেকে প্রমাণ করে এবং তার ভাইয়ের প্রতিশোধ নিয়ে সে এখন খুশি, কিন্তু তার গোত্রের লোকেরা খুব রেগে থাকে। এরপর একটি বিশাল বড় মহাকাশযান এসে পৌঁছায়। থিয়া জিজ্ঞেস করে যে এর ভেতরে তার বন্ধুরা আছে কিনা। ডেক লড়াইয়ের জন্য প্রস্তুতি নেয় এবং বলে, মহাকাশযানের ভেতরে আমার মা আছেন। আর এর সাথে এই চমৎকার গল্পটি শেষ হয়, যা দ্বিতীয় পর্বের ইঙ্গিত দেয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার দিবেন। মুভি সংক্রান্ত যে কোনো মতামত জানাতে পারেন কমেন্টে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।